এইচআর সিক্সের দর্শক বন্ধু সবাইকে স্বাগতম। চলুন শুরুতেই আমরা জেনে নিই আজকের সেই সমস্ত বিষয় যেগুলো নিয়ে মূলত আলোচনা আদপিতে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন শহর। সেটি হলো হাসিনা পতনের আগে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তিনি আসলে জুলাই অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছিল, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের দমনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তিনি জানান এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে দায়ের করা মামলার ৪৭তম সাক্ষীর জবানবন্দি শেষ করার দ্বিতীয় এবং শেষ দিনে এই কথা বলেন তিনি। বিষয়টি বেশ আলোচনার এসেছে। সেটি হলো তিনি ওই সময় বেলা ১১টার দিকে দুপুর ১:১ পর্যন্ত ১১টা থেকে এই জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। এরপর জেরার জন্য বিরতির পর তিনি দুপুর ২টার সময় নির্ধারণ করায় আদালত ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ নাহিদ ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা ৩ আগস্ট সবার সঙ্গে আলোচনা করে অবিলম্বে ভাবছিলাম যে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করব। আমরা আমাদের ভাষায় ৩৫ জুলাই এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করি, একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়। এনসিপির আহ্বায়ক বলেন, গত ৫ আগস্ট সংবাদ সম্মেলন করে সব রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানায় এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়। আমরা আরো দাবি জানাই যে কোনো ধরনের সেনা সরকার বা সেনা প্রশাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আন্দোলনকারীদের উপর নির্দয় বিচারে গুলি চালায়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে গুলি চালায় ও নির্যাতন করে। এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন, এইসব হত্যাকাণ্ড নৃশংস ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা ছিলেন তাদের দায়ী করছি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তারা ক্ষমতায় পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। নাহিদ বলেন, পরে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা হেলিকপ্টার ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিল। এ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি প্রার্থনা জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের যেন কঠোর শাস্তি হয়। জবানবন্দির এক পর্যায়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করি। ওই দিনই ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার। আমরা জানতে পারি ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমাদের হত্যা বা গুম করা হতে পারে, এই জন্য আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করি। তিনি বলেন, ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিয়াজ করেছিলেন মাহফুজুল আলম। আমরা নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করি। তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ২:৫৫ থেকে ৪:৩০ পর্যন্ত সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। অবশিষ্ট জবানবন্দি শেষ করে গ্রহণ করে ট্রাইব্যুনাল। আজকের এই ট্রাইব্যুনাল অবশিষ্ট জবানবন্দি শেষ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার যে অপর দুজনের যে বিচার কার্যক্রম চলছে, তার একজন সাবেক আইজিপি চৌধুরী মামুন, তিনি সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছেন, যার ফলে দুজনের বিচার এখন পরিচালনা করা হচ্ছে এবং সেক্ষেত্রে এই সাক্ষী তালিকার মধ্যে নাহিদ ইসলাম ছিলেন সর্বশেষ সাক্ষী। তার সাক্ষী গ্রহণের মধ্যে দিয়ে এই বিচার কার্যক্রমের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হলো। এখন থাকছে জেরা বিষয়গুলো এবং সে বিষয়গুলো নিয়ে হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী নির্দেশনা দেবেন। এই বিষয়ে আমরা যেটি বলতে চাই, নাহিদ ইসলাম যেটি আসলে নতুন করে জানিয়ে দিয়েছেন যে তারা শেখ হাসিনা পতনের আগে সিদ্ধান্ত নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল প্রাইজ যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তারা সরকার প্রদান করবেন এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং একটি
সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেবার প্রত্যয়ে নতুন কর্মসূচি গ্রহণ করবেন। তেমনটি আমরা দেখেছি যে পরবর্তীতে তাই ঘটেছে। এ বিষয়ে আমরা আসলে আর দ্বিতীয় দ্বিতীয় মন্তব্যে যেতে চাই না। আমরা যেটি বলতে চাই যে ইভালি রাসেল ও শামীম ও তার শামীমা দুজনেই 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই কারাদণ্ডের ফলে তাদেরকে 3 বছর কারাদণ্ড দিয়েছেন, যেহেতু গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী এম রুহুল আমিন মোল্লা এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায় বিচার অনুভূতি ফিরে আসবে। তবে এই রায় যথেষ্ট নয়। অপরাধমূলক বিচার ভঙ্গ ও প্রতারণার অভিযোগে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী 2023 সালের 7 ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। পরে পিবিআই কে তদন্তে করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সদস্যে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে বিভিন্ন সময় কোম্পানি তাদের ফেসবুক পেজে মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। যে কোম্পানিটি এই বিজ্ঞাপন দেখে বাকি 11টি মোটরসাইকেল কেনার জন্য 23 লাখ টাকা দেন ইত্যাদি বাদী দেন। ইভালির কোম্পানি থেকে 7 থেকে 30 দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তারা পণ্য সরবরাহ না করে উল্টো ছলচাতুরির আশ্রয় নিয়ে বাদীকে বিভিন্ন প্রতিশ্রুতি টাকা আত্মসাৎ করে। মামলা বিচারকালে 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, এটি একটি তার যে আসামি হিসাবে তারা যে অন্যায় করেছে, যে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে এবং এই টাকা আত্মসাতের পরিমাণ অন্তত প্রায় 100 কোটি টাকা বা তারও বেশি বলে ইতিপূর্বে সংবাদে প্রকাশিত হয়েছিল। সরকারের পক্ষ থেকে সেই ইভ্যালি রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর তাদেরকে আদালতে দিয়ে আবার তাদেরকে জামিন দেওয়া হয়েছে। যাই হোক, যে বিষয়টি আসলে বলে রাখা দরকার সেটি হলো যে ইভ্যালি যে আত্মসাৎ করেছে যে টাকা, সে টাকা কিন্তু ফেরত দেওয়ার কোনো প্রবণতা বা আইনের নির্দেশনা বা আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়নি, বরং তাদের বিরুদ্ধে একটা রায় ঘোষণা করা হয়েছে যে 3 বছরের সশ্রম কারাদণ্ড তাদেরকে পালন করতে হবে এবং তারা এই দায়ে তারা আরো 10,000 টাকা করে জরিমানা দেবে, অনাদায়ে আরো কিছু কারাদণ্ডের দায় তাদেরকে পালন করতে হবে বা কারাদণ্ড সাজা ভোগ করতে হবে। যেটি বিষয় হলো যে জনগণ যে টাকা দিয়েছিল তাদেরকে ইভ্যালির এই তারা প্রলুব্ধ হয়ে ইভ্যালির যে মনোলোভা বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তারা যে টাকা দিয়ে পণ্য নেবার জন্য অপেক্ষা করেছেন মাসের পর মাস, এখনো পর্যন্ত তারা সে টাকা পাবার কোনো নিশ্চয়তা পায়নি, কিন্তু প্রতিশ্রুতি পায়নি। তারপরেও ইভ্যালি তাদেরকে জামিন পেয়েছে, জামিন পেয়ে সে আবারও নতুন করে উদ্যোগ নিয়েছিল কার্যক্রম পরিচালনা করার। সেক্ষেত্রে জনবাদী যারা ভুক্তভোগী যারা ছিল, গ্রাহক ছিল, তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তারা নতুন করে কার্যক্রম চালাবার সাহস পাননি। তবে শেষ পর্যন্ত আদালতে দণ্ডিত হয়েছেন, একটি ভালো দিক, একটি দৃষ্টান্তমূলক সূচনা হয়েছে। এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে যারা এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবেন তারা এই বিষয় থেকে নিশ্চয়ই এই বিষয়টিকে চিন্তা ভাবনা করবেন যে অন্তত অন্যায় করে জনগণের অর্থ সম্পদ প্রতারণার মাধ্যমে প্রতারণার মাধ্যমে নিতে পারলে সেটি প্রতারণা নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব নয়। এটি আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচারের আওতায় আনা সম্ভব এবং সেটি প্রমাণিত হয়েছেন এবং এই প্রমাণের ফলে আমরা মনে করব যে পরবর্তীতে যারা এই ধরনের অনলাইন ভিত্তিক প্রকল্পের মাধ্যমে অর্থ প্রতারণার চেষ্টা করবেন তারা সংযত হবেন এবং তারা অন্তত একটু সুষ্ঠু আইনের মাধ্যমে নেবার চেষ্টা করবেন, অন্তত অন্যায় করে প্রতারণা করে হাতিয়ে নেবার চেষ্টা করবেন না। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে রাতের আধারে পালানোর সময় সেই যে বন কর্মকর্তা যিনি 17টি বিয়ের অভিযুক্ত হয়েছিলেন কবির হোসেন পাটোয়ারি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায় যে বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে গতকাল সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করে চেয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ঠিকাদার সহ বেশ কয়েকজন তাকে বাধা দেয় এবং এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হলে সেখান থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। বাধা দানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছেন, পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন। অপরদিকে পুলিশ জানায় বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় বাধা দানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া বলেও জানানো হয়। 17 জন নারীকে বিয়ের অভিযোগে কবিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব বুঝে নেবেন পটুয়াখালী বিভাগের বন কর্মকর্তা উপ বন সংরক্ষক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া। আসলে মূলত পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে যে কবির হোসেন পাটোয়ারি দায়িত্ব পালন করছিলেন, তার বিরুদ্ধে আসলে প্রায় 17 জন নারীকে মিথ্যা প্রলোভন দিয়ে বিয়ে করার অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সরকার সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিভাগীয় এখন দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে। বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে চাকরি দেওয়া কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে 14 থেকে 17 জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছিল বরিশাল বিভাগের বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে। এ নিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা 11 সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষণ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঢাকার বাসিন্দা নাজনীন আক্তার শিলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলন সহ একাধিক নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন। অন্যদিকে একাধিক বিয়ে কাণ্ডের ঘটনায় মঙ্গলবার 16 সেপ্টেম্বর বুধ দুপুরে বরিশালের আদালতে মামলা করেন এক আইনজীবী এই নারীদের পক্ষ হয়ে। এই বিষয়গুলো নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সারা দেশব্যাপী এই কবির হোসেনের অপরাধ এবং তার এই নারী লিপ্সতার কথা উঠে এসেছে এবং তিনি পালিয়ে যাচ্ছিলেন সেটিও একটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরবর্তীতে তাকে জনতা আটক করেছে এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যেভাবেই হোক এই যে অপতৎপরতা, অপকাণ্ড, নারী লিপ্সতা এবং অন্যায় কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের পক্ষ থেকে তার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সে প্রত্যাশা আমাদের। পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।